আজকে কেউ অপমান করলে কষ্ট পেন না, মনে মনে কি বলবেন, তুই আমার সেনস নাই। 2-3টা মেয়ের সাথে প্রেম করছেন, সারাদিন ঘরে শুয়ে থাকছেন, আপনি গেমিং করছেন, আপনাকে কেউ এসে বলে নাই যে এই অকাম তুই কেন করিস। আপনি এখন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছেন, একটা কাজ শুরু করেছেন, অ্যাটলিস্ট এখনই যত বুদ্ধিজীবী আপনার চোখের সামনে পড়বে। যেই দিন আপনি একটা ভালো সোর্স পাবেন ইনকামের, 20-30-50 হাজার আয় করা যায়, সেই দিন আমাকে একটা কল দিবেন, আর আমি সময় পেলে আপনারে কল দিয়ে দিয়ে শুনবো। এর মধ্যে আবার 50% কিন্তু নারী ছিল। তো অ্যাথেন্সের রাজা তখন সবাইকে ডেকে বলল যে আজকে আমরা একটা নতুন শপথ নিতে চাই, আমাকে কিন্তু 1 লাখ না 5 লাখ দিলেও আমি মারতে যাব না, বাট যে টোকায় রাস্তার পাশে ঘুরে বেড়ায় বেকার ছেলেটা হতাশাগ্রস্ত ভাবে আমার জীবনের মানে কি আছে, বোমা মারতে কইছে 500 টাকা তো দিছে, যাই মারিতে আসি। আপনি দেশকে চেঞ্জ করার কথা কেন ভাবছেন? আপনি আগে আপনাকে চেঞ্জ করেন। আমার এই কাজের দ্বারা আমি যদি মানুষকে উপকারী করি, তাহলে আর কে কি বললো তাতে আমার কিছু চাই না। এই নতুন বছরে আমাদের কমিটমেন্ট হোক এটা, যে সবাই সবাইকে খালি উৎসাহ দিব, উদ্দীপনা দিব। পারবা, তোমাকে দিয়ে হবে, আপনাকে দিয়ে হবে ব্রাদার। ডু ইট, ডু ইট, ইউ ক্যান ডু ইট। কে কি বললো আমার শোনার টাইম নাই ভাই। যে আজকে কথা বলতেছে আমার মা অসুস্থ হলে হসপিটালে ট্রিটমেন্ট করার টাকা ওই লোক কোনোদিন দেবে না। আর শুনেন, প্রার্থনা করবেন, হাত তুলবেন মনস্রষ্টার দরবারে। আপেল উপরে কেন গেল না, নিচে কেন পড়লো? আপেলের সমস্যাটা কি ও খালি নিচেই পড়ে কেন? ইতিহাস বলে বোকারা সফল। দেখেন, ব্লেইজ প্যাসকেলের নাম তো আপনারা শুনেছেন। আমরা জীবনে সফল হতে চাই, কে কে জীবনে সফল? জানি সবাই হাত তুলবেন, তারপরে আবার আমি শুনি, আমি জানি যে সবাই হাত তুলবেন, এমন একজন ব্যক্তি নেই যে হাত তুলবে না যে আমি সফল হতে চাই না। আমি জানি সবাই মন থেকে আসলেই চান সফল হতে, কিন্তু ব্যাপার হচ্ছে এই সাফল্যের জন্য আপনাদেরকে প্রাইস পে করতে হবে। এক রাজা তার পুরো রাজ্যের যত গবেষক আছে সব গবেষককে বললেন যে শোনো, তোমাদের যত জ্ঞান আমরা পরবর্তী প্রজন্মের জন্য সেই জ্ঞানটাকে সংকলিত করতে চাই, তোমরা সংকলন করো, বই রচনা করো। তো রাজ্যের সকল গবেষক একত্রিত হয়ে বই রচনা করলেন, এবং বই হলো টোটাল 12টা গ্রন্থ। এরকম মোটা মোটা 12টা গ্রন্থ নিয়ে রাজার দরবারে যখন হাজির হলো গবেষকরা, তখন রাজা তাদেরকে বলল, না 12টা হলে হবে না, তোমরা আরো ছোট করো, এত গ্রন্থ পড়ার টাইম লোকের নেই, তোমরা আরো ছোট করো। তো তাই হলো, তারা আবার গবেষণায় লেগে গেল, সবাই মিলে বসলো, গবেষণা করলো। বেশ লং টাইম পরে 6টি গ্রন্থে তারা সেটা সংকলিত করে নিয়ে এসে রাজাকে বলল, জাহাপনা, আমরা এর চেয়ে ছোট বানাতে পারছি না, এই যে 6টি গ্রন্থ যা পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। তখন রাজা বলল, না 6টি গ্রন্থ পড়াও তো সম্ভব না, এত কিভাবে পড়বে লোকজন, দিস ইজ বেটার, তোমরা আরো ছোট করো। গবেষকরা সবাই আবার গবেষণা করতে লেগে পড়লেন। গবেষণা করতে করতে 20 দিন চলে গেল। 20 দিন যাওয়ার পরে তারা সবাই মিলে একটা বই নিয়ে এসে রাজদরবারে হাজির। জাহাপনা, আমরা এর চেয়ে ছোট আর করতে পারছি না, এটাই আমাদের সবচেয়ে শর্ট ভার্সন, এই একটা গ্রন্থ যা পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। রাজা এবার গ্রন্থটি হাতে নিলেন, দেখলেন এরকম মোটা একটা গ্রন্থ। তো এবার বললেন যে এটাতেও হবে না, তোমরা একটা কাজ করো, 1 লাইনের মধ্যে নিয়ে আসো। তো সবাই মিলে আবার গবেষণায় নেমে পড়লেন। গবেষণায় নেমে পড়ে লং টাইম ধরে গবেষণা করে রাজদরবারে 1 লাইন নিয়ে হাজির হলেন। আর সেই লাইনটা কি ছিল আপনারা কি জানতে চান? না, এই লাইনটা বলা যায় না। আপনারা কি জানতে চান? 1 লাইনে সেই গবেষণার যে তথ্য 12টা বই থেকে নিয়ে আসা হলো, সেই লাইনটা ছিল, পৃথিবীতে কোনো কিছুই মাগনা না। থ্যাংক ইউ। আমরা সফল হতে চাই, সাফল্য কি মাগনা? You have to pay the price. আপনি যা চান সেই পরিমাণ প্রাইস পে করতে হবে। আপনি চানটা কি? আপনার ওই চাওয়া অনুযায়ী যখন আপনি মূল্য পরিশোধ করতে প্রস্তুত থাকবেন, তখন ওই জিনিসটা আপনার কাছে আসবে। The thing is, you have to pay the price. So প্রাইস পে করার জন্য প্রস্তুত কিনা, এইটা আপনার মনের কাছে প্রশ্ন করতে হবে
যে তুই কোন লাইফটা চাস। একটা জীবন হচ্ছে কোনো মতে বেঁচে থাকার জীবন, যেটা আপনার বাবা আপনার জন্য ব্যবস্থা করেছে, আপনার সমাজে আপনার চারপাশের মানুষগুলো যা করছে সেইটা হচ্ছে একটা জীবন। আর একটা জীবন অর্থনৈতিক সমৃদ্ধির জীবন, যেই জীবন নেম ফেম অর্জনের জীবন, যেই জীবনে অন্যকে হেল্প করা যায়, যেই জীবনের স্বাদ আস্বাদন করা যায়। আপনি যেমন খুশি লাইফ লিড করতে পারেন, যখন খুশি যেখানে চলে যেতে পারেন, দেশ বিদেশে ভ্রমণের সুযোগ, অনেক জনপ্রিয়তা অর্জনের সুযোগ, সেই হচ্ছে আর একটা জীবন। ওই জীবনের জন্য আপনাকে প্রাইস পে করতে শিখতে হবে আগে। দেখেন, মানুষ যা চায় মানুষ কিন্তু তাই পায়। আপনাকে উপযুক্ত হতে হবে। আপনি যা চান আপনি ঠিক তাই পাবেন, এবং সঠিক সময়ে আপনি পাবেন। আপনার একটু লেটেও হবে না, একটু আগেও হবে না। যেই সময় আপনার পাওয়ার উপযোগিতা আসবে ঠিক ওই সময় আপনি পাবেন। আপনি উপযুক্ত যখন হবেন তখনই আপনি পাবেন। আপনি কোটিপতি হতে চান, যখন আপনি কোটিপতি হওয়ার মতো সেই সহ্য ক্ষমতায় আসবেন তখনই হবে। দেখুন, পরিপক্কতা একটা বড় জিনিস। একবার এক বায়োলজির টিচার ক্লাসের স্টুডেন্টদেরকে বলল যে শুঁয়োপোকার গুটি থেকে কিভাবে প্রজাপতি হয় তোমাদেরকে আমি এই এক্সামিনটা করাবো সরাসরি। সবাইকে ল্যাবে ডাকলেন। তো শুঁয়োপোকার গুটি থেকে প্রজাপতি বের হবে, স্টুডেন্টদের সবার সামনে একটা করে শুঁয়োপোকার গুটি দেওয়া হলো, এবং ওখান থেকে কিভাবে প্রজাপতি বেরোবে এটা সবাইকে অবজার্ভ করতে বলা হলো, এবং কিছু লিখতে বলা হলো যে তোমরা যে যা বুঝলে এটা লিখবে। তো স্যার তাদেরকে ল্যাবে বসিয়ে দিয়ে চলে গেলেন। 10-12 ঘন্টা পর যখন প্রজাপতি বেরিয়ে আসলো, তখন সবার রিপোর্ট উনি দেখলেন। একটা ছেলের প্রজাপতি মারা গেছে, বাকি সবারটা বেঁচে আছে। তো বায়োলজির টিচার উনি জিজ্ঞেস করলো, তোমারটা মারা গেল কেন, তুমি কি করেছো? বলে, স্যার কিছুই করি নাই, ওই যে সবারটা বেরিয়েছে, আমারটা বেরোতে কষ্ট হচ্ছিল, বেরোতে পারছিল না, তো আমি গুটিটা ভেঙে ওকে বের করে দিস। তো বলছে যে তুমি যে গুটিটা ভেঙে বের করে দিলে, এই ভেঙে বের করে দেওয়ার জন্যই ওই প্রজাপতিটা মারা গেল, আর কারোটা মরে নেই, কারণ তারা কষ্ট করে ওই গুটি থেকে যখন বেরিয়ে আসছে তাদের ডানায় শক্তি এসছে, এবং তারপরে তারা এখন উড়তে পারছে, তারা বেঁচে আছে। ঠিক তদ্রূপ এই জীবনে আপনি যদি কোনো কিছু কষ্ট করে অর্জন করেন, সেটা ধরে রাখার ক্ষমতা আপনার থাকবে। আর যদি আপনাকে কেউ পাইয়ে দেয় জিনিসগুলো, আপনার চাওয়া, তাহলে আপনি পারবেন না, ব্যর্থ হয়ে যাবেন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা গাড়ি চাই, তো আপনাকে একটা গাড়ি, আমার গাড়িটাই আপনাকে যদি দিয়ে দিই, আপনি ড্রাইভ করতে পারবেন না, কারণ আপনি চালাতে জানেন না। ড্রাইভার রাখবেন সেই পয়সা নেই, তেল কেনার পয়সা নেই। একটা গাড়ি মেনটেন করতে গেলে মাসে 30-35 হাজার টাকা খরচ হয় যদি খুলনা শহরে ঘোরাফেরা করেন। ড্রাইভারের স্যালারি এবং তেল সহ, মেনটেন্যান্স সহ আনুষঙ্গিক খরচ। আপনি গাড়ি চাইলেই হবে না, ওই গাড়িটা মেনটেন করার ক্যাপাসিটি যেদিন হবে, গাড়ি ঠিক আপনার কাছে সেই দিন আসবে। তার আগ পর্যন্ত গাড়ি আপনার কাছে আসছে না। তাই আমাদের ধৈর্য ধারণ করে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেই সময়টা পর্যন্ত আমরা যোগ্য হব। আপনি লেগে থাকেন, আপনি যেই জায়গাটা আজকে দেখতে পাচ্ছেন, জিএম কোম্পানির সর্বোচ্চ পদ, আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হবেন, সেই জায়গাটাতে আপনি পৌঁছাবেন, যেই জায়গাটাতে আপনি যেতে চান। কিন্তু প্র্যাকটিস, সেই পর্যন্ত যেতে যেতে আপনার ভিতরে যেই আপনিটা সৃষ্টি হয়ে উঠবেন, ওই আপনিটাই হচ্ছে স্বাধীনতা রক্ষা করতে পারবেন। তাই দরকার সেই আপনিটা সৃষ্টি করা। আপনি এখন যে ভার্সনে আছেন, আপনি কাজ করতে থাকেন, কোয়ালিটি অর্জন করতে থাকেন, আপনার ভিতর থেকে আপনার বেস্ট ভার্সনটা বের করে নিয়ে আসবে এই নেটওয়ার্ক মার্কেটিং, এই প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ। আপনি আপনার বেস্ট ভার্সনটাকে খুঁজে পাবেন। আমি আমার বেস্ট ভার্সনটাকে খুঁজে পাচ্ছি। আমি কিন্তু এই ভার্সনের খালিদ ছিলাম না। আই ওয়াজ এ সিম্পল ম্যান লাইক ইউ। তেমন কোনো নলেজ নেই, তেমন কোনো অভিজ্ঞতা নেই, মানুষ হিসাবে খুবই ছোট। সেই সময় নেটওয়ার্ক মার্কেটিং শুরু করা। আমার যেখানে অন্যান্য বন্ধুরা প্রেম করেছে, আমি সেখানে মোহ তৈরি করেছি গাড়ির প্রতি, লাইফের প্রতি। যেখানে বন্ধুরা ভেবেছে পড়াশোনা শেষ করে কিছু করব, আর আমি ভেবেছি তাতে তো অনেক দেরি হয়ে যাবে, একটু আগে কিছু করতে হবে। আমার শখ সাদাল্লাতগুলো সবাই হয়তো মনে করছে বাইক কিনবো, চাকরি বাকরি করি তারপরে, আর আমি তখনই চাইতাম যে এখন একটা বাইক হলে খুব ভালো হতো। গাড়ির স্বপ্ন হয়তো কেউ দেখেই নাই, বা কেউ কেউ দেখেছে, আমিও দেখেছি, কিন্তু তাদেরটা অনেক পরে ছিল আর আমারটা একটু আগে, একটু অ্যাডভান্স। তো আমি তখন রাস্তা খুঁজছিলাম
এবং স্রষ্টার অশেষ কৃপা এবং রহমত যে নেটওয়ার্ক মার্কেটিং এর মতো একটা রাস্তা তিনি আমাকে চিনিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আর সেই রাস্তায় আমি হাঁটতে শুরু করেছি। যেই দিন রাস্তা পেলাম সেই দিন থেকে এত হ্যাপি, আমি এত হ্যাপি যে আমার হ্যাপিনেসের আর কোনো শেষ নেই। আমি দারুণ খুশি, সব সময় খুশি, আনন্দ। আমার সব সময় কাজ করতে আনন্দ লাগে, কারণ আমি বুঝতেছি যে ইয়েস 2-3 বছর 4 বছর দেখতে দেখতে চলে যাবে, কিন্তু এই 2-3 বছর 4 বছরের মধ্যে আমার ভিতর থেকে বেস্ট ভার্সনের খালিদটা বেরিয়ে আসবে। এবং আমি যা চাই, আমি যা স্বপ্ন দেখি, আমার ভিতরে আমি যা কল্পনা করি, আমি সেই জিনিসগুলো যেদিন পেয়ে যাব, সেই দিন এই সোসাইটিতে আমার অবস্থানটা কি থাকবে এবং আমার ভিতরের ফিলিংটা কি থাকবে, আমি সেই মজাটা নিতাম আমার ভিতর থেকে। তো আমি এই জন্য আপনাদেরকে বলি যে আপনাদের ভিতরে যা চাওয়া, সেই চাওয়াগুলোকে আগে ক্লিয়ার করতে হবে যে আপনি চানটা কি, অ্যাকচুয়াল চাওয়াটা কি, অ্যাকচুয়াল মোহটা কোথায় কাজ করে। কল্পনার জগৎ একটা আলাদা জগৎ। আপনারা তো জানেন কল্পনাকে একটা শক্তি বলা হয়, রাইট? হ্যালো, কল্পনাকে একটা শক্তি বলা হয়। কল্পনা কিন্তু একটা শক্তির নাম। তো আপনি কল্পনা করতে শিখছেন কিনা? আপনার ভিতরে কি কল্পনা চলে? দেখুন, আমাদের ভিতরে কিন্তু সারাক্ষণ কোনো না কোনো কল্পনা চলছে। আমরা কিন্তু এখনো কল্পনা করছি। এখন আপনার কল্পনার রাজ্যে যদি ভালো কিছু কল্পনা আপনি করতে পারেন আপনার মনের ভিতরে, তাহলে দেখবেন ওই জিনিসগুলো আপনার জীবনে বাস্তব হয়ে এসে ধরা দিচ্ছে। কিন্তু আপনাকে কল্পনা করা শিখতে হবে। আমি জানি অনেকের কল্পনা ছ্যাঁচড়া টাইপের কল্পনা, খুব ছোট কল্পনা, তেমন একটা মানে কল্পনার মধ্যে দম নেই। কিন্তু আমি বলবো আপনাদেরকে আজকে থেকে কল্পনা করেন, কারণ আপনি যা কল্পনা করেন আপনার এই কল্পনার জগৎটা বাস্তব হয়ে এসে ধরা দেয়। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অনেকেই হয়তো আগে আমার আলোচনা থেকে জেনেছেন, অনেকে জানেননি। আমাদের মাইন্ড 3 ভাবে কাজ করে। একটা হচ্ছে সাবকনশিয়াস, আর একটা হচ্ছে কনশিয়াস, আর আনকনশিয়াস মাইন্ড নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। আনকনশিয়াস মানে অচেতন মন, সাবকনশিয়াস মানে অবচেতন মন, আর কনশিয়াস মানে সচেতন মন। আপনার এই মনের 3টা স্টেট আছে, কনশিয়াস, সাবকনশিয়াস, আনকনশিয়াস। আপনি 3টে স্টেটে চিন্তা করেন এবং আপনার মন সারাদিন অ্যাক্টিভ। আপনার শরীরের কষ্ট হয়ে যায় কিন্তু মনের কখনো কষ্ট হয় না। মন কিন্তু সারাক্ষণ অ্যাক্টিভ। আপনি যখন শাওয়ার নিতে যাচ্ছেন তখন অ্যাক্টিভ, খেতে বসছেন তখন অ্যাক্টিভ, এখন এখানে আছেন এখনো কিন্তু অ্যাক্টিভ। এখনো কিন্তু এক একজন এক এক রকম চিন্তা করছেন। কেউ আমার আলোচনায় চিন্তা করছেন, কেউ আলোচনার সাথে বাস্তব জীবনের কানেক্ট করছেন, কেউ আবার এখানেই নাই, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তার মন। দরকার হচ্ছে এই মাইন্ডকে সঠিকভাবে কাজে লাগানো। দেখুন, মনোবিজ্ঞানীরা বলছে যে এটা অনেকটা ইয়ার মতো, মানে আপনার পানির ভিতরে যে বরফ জমে, সমুদ্রের পানিতে যে বরফ জমে শীতকালে বিভিন্ন দেশে, শীত প্রধান দেশগুলোতে, সেই বরফের মতো। জানেন, বরফটা এরকম হয় যে এই এত বড় একটা বরফ, কিন্তু পানির উপরে মাত্র এই অংশটুকু দেখা যাচ্ছে, অর্থাৎ 10% পানির উপরে ভেসে থাকে আর 90% হচ্ছে পানির নিচে থাকে। ঠিক বরফের মতো আমাদের মাইন্ড, আমাদের কনশাস মাইন্ড হচ্ছে এই যে 10% আমাদের জীবনকে প্রভাবিত করে, আর সাবকনশাস মাইন্ড 90% জীবনকে নিয়ন্ত্রণ করে। কনশাস মাইন্ড 10%, সাবকনশাস মাইন্ড 90%। হ্যালো, কনশাস মাইন্ড কত পার্সেন্ট? 10%। ভালো করে বুঝেন, কনশাস মাইন্ড কত পার্সেন্ট আর সাবকনশাস মাইন্ড কত পার্সেন্ট? 90%। আপনাদের সাবকনশাসলি কিছু জিনিস চলে, অবচেতনে। অবচেতন মন কি আপনি যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই তাহলে এটা এরকম হবে। উদাহরণটা হোয়াট ক্যান আই সে, আপনি বই পড়ছেন, হ্যাঁ বই পড়ছেন বা পত্রিকা পড়ছেন অথবা মোবাইলে গেমিং করতেছেন, হোয়াট এভার ইউ আর ডুইং, হঠাৎ করে মশা এসে বসছে আপনার পায়ে। আপনি কিন্তু মোবাইলের দিকে তাকানো, আপনার হাতটা চলে গেছে মশার পিঠের উপরে, ঠাস করে একটা চড়, আর সাথে সাথে হাতে নিয়ে এসে দেখেন রক্ত, অনেকখানি রক্ত খেয়ে ফেলছে। এই যে আপনি নিয়ে এসে এখন রক্ত দেখতেছেন, তো ওই যে চড়টা দিলেন আপনি কিন্তু মশাকে দেখেন নাই, আপনি ওইটা দিলেন সাবকনশাসে, আর এরপরে রক্তটা দেখলেন কনশাসে। কাজটা হয়ে গেল কিন্তু সাবকনশাসে। আরো উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা যারা বাইক চালাতে পারেন, আমি তাদের হাতগুলো একটু দেখতে চাই। বাইক চালাতে পারেন কে কে? ভেরি গুড। আচ্ছা, একটা সময় কি আপনাদের মনে পড়ে যে বাইক প্রথম যেদিন আপনি চালাতে যান ওই দিন আপনাকে কিন্তু বুঝে বুঝে চালাতে হতো। আই মিন, আপনার ক্লাস কখন চাপবেন, ব্রেক কখন চাপবেন, আপনার ব্রেকের দিকে তাকাতে হতো। আপনি ঠিক পায়ের দিকে তাকাতেন যে আমি কোন ব্রেকটা চাপবো। পিক আপ মোড়ানোর সময় আপনাকে ভাবতে হতো, গিয়ার করার সময় আপনার বাম পায়ের দিকে তাকাতে হয়েছে।
সব কনসাসলি করছেন এবং গাড়ি বেশি গতিতে আপনি চালাতে পারেননি এবং সামনে কিছু এসে পড়লে আপনার কিন্তু একটু ভেবাচাকা খেয়ে যেতে হয়েছে, রাইট? কিন্তু দেখেন এখন আপনি মোটরসাইকেল চালান, আপনি গান গাইছেন, মোটরসাইকেলও চলছে, আপনি বন্ধুর সাথে গল্প করছেন, মোটরসাইকেলও চলছে, পাশাপাশি দুইটা মোটরসাইকেল চালাচ্ছেন, আপনার হাতের কাজ হাত করতেছে, পায়ের কাজ পা করতেছে, আপনার কিন্তু এটা নিয়ে আর কোনো ভাবনা নেই। অটোমেটিক্যালি সব অটোমেশন, আপনার বডিটা পুরো মোটরসাইকেলের সাথে সেট হয়ে গেছে। যখন ক্লাস টানা দরকার অটোমেটিক বাম হাত ক্লাস টেপে দিচ্ছে। এখানে আপনার কোনো খেয়াল রাখতে হচ্ছে না। সাবকনশিয়াস মাইন্ড এতটা পাওয়ারফুল, যদি আপনি কোনো কাজ সাবকনশিয়াসের মাইন্ডের কাছে ট্রান্সফার করতে পারেন, ওইটা আপনাকে ওই জিনিসটা এনে দেবে যেটা আপনি চান। কিন্তু কথা হলো এই সাবকনশিয়াস মাইন্ডে আমি একটা কাজ কিভাবে নেব, এটা আপনাকে জানতে হবে। সাবকনশিয়াস মাইন্ডের কাছে আমার কাজটা আমি কিভাবে দেব, মূলত একটা কাজ কনশাসলি করতে করতে ওটা সাবকনশিয়াস মাইন্ড টেক ওভার করে। কনশাসলি আপনি বাইক চালাতে চালাতে ওইটা এক সময় সাবকনশিয়াসে চলে গেছে। আমি যখন কার প্রথম চালানো শিখি 2019 সালে, আমার গাড়িটা কেনার পরে 29শে মে আমি গাড়িটা কিনি। ড্রাইভার সাহেবকে বললাম যে দেখেন রাত 12টা 1টাও আমার বেজে যায় বাসায় ঢুকতে, তো আপনি যদি আমাকে গাড়ি চালানো না শিখান তাহলে আপনারও কিন্তু রাত 12টা 1টায় বাড়িতে যেতে হবে। দিস ইজ বেটার, আপনি আমাকে চালানোটা শিখাই দেন। তো ওই সময় ঈদের সময় অনেক ভিড় থাকতো, রাত 12টা 1টার পরে নিউ মার্কেট এরিয়া ফাঁকা হয়েছে, তো আপনারা দেখছেন অনেক চওড়া রোড, এই রোডেই কিন্তু আমি কার চালানো শিখি ফার্স্ট টাইম। এবং ড্রাইভার সাহেব পাশে বসে আমাকে যখন চালানো শেখাচ্ছে তখন আমি কিন্তু হুইল ঘোরালে কোন দিকে যাব আমি কিন্তু টের পেতাম না। হুইল ডানে ঘোরালে কোন দিকে যাচ্ছে, এরপরে আবার যে মোড় ঘোরার পরে বামে আনতে হবে এইটা কিন্তু আমার মনে থাকতো না। বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। এবং যখন ঈদে বাড়িতে গেলাম, আম্মু খালামণি তাদেরকে নিয়ে আমি গাড়িতে যখন একটা ট্রিপ দিচ্ছি, ড্রাইভার সাহেব পাশে বসা, এখানে দুইটা প্যাডেল আছে, একটা অ্যাক্সিলারেটর প্যাডেল আর একটা ব্রেক প্যাডেল। তো যেটা হলো চাপবো যেখানে ব্রেক, সামনে ভ্যান, উঁচু নিচু রাস্তা, চেপে পড়ছি অ্যাক্সিলেটর, গাড়ি তো জাম করে গিয়ে ভ্যানের উপরে উঠতে গেছে, কারণ ব্রেক তো জোরে চাপে, অ্যাক্সিলেটরও জোরে চাপ দিয়েছে, আর যখনই জোরে চাপ দিয়েছে গাড়ি জাম করে গিয়ে ভ্যানের উপরে লাগতে গেছে। সাথে সাথে আমি আবার ব্রেকে, আল্লাহর রহমত ছিল অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। খালামণি আর আম্মু এরকম করতেছে, তুই নাম, তুই নাম, তুই আর চালাস নেই। ড্রাইভার সাহেব বললাম ওকে আপনি চালান। এরপরে ড্রাইভার সাহেবকে দিয়ে আমি চালালাম। মানে এত বিরক্তি ধরে যেত তখন, আমার তো চালাতে ভালো লাগতো, তো আমি সবাইকে বলতাম তোমরা পিছনে বসো আমি চালাই, কিন্তু গাড়ি 20-র উপরে ওঠে না। কার 20 কিলোমিটার গতিতে চালালে কেউ বসতে পছন্দ করে? তো এইভাবে চালানো অনেক খেয়াল করতে হতো। আর এখন আমি গাড়ি 180 কিলোমিটার গতিতেও চালাই, কোনো ব্যাপার না এটা। গাড়ি চালাতে চালাতে মিউজিক চালাই, গাড়ি চালাতে চালাতে মোবাইল চার্জ করি, আই ক্যান ডু, ম্যাপ দেখি, সব কিছু করা যাচ্ছে। বাট ওই সময়টা কিন্তু কনশাসলি করছি, আর এখন এটা চলে আসছে সাবকনশাসে। ঠিক সাফল্য নামক জিনিসটা, আপনার কর্ম নামক জিনিসটা, আপনার স্বপ্ন এখন কনশাসলি দেখতে হবে। গাড়ি এত সহজে আপনার ভিতরে আসবে না, কারণ কোনোদিন তো দেখেননি। বাপে কোনোদিন আপনাকে গাড়ির স্বপ্ন দেখায়নি, দাদা দেখায়নি, চাচা দেখায়নি, কেউ দেখায়নি। এখন হঠাৎ করে আমি আপনাকে গাড়ির স্বপ্ন দেখাবো আর সেটা অমনি আপনার সাবকনশাসে চলে আসবে, এটা আসলে একটা মিথ্যা কথা বলা হবে। হুট করেই সাবকনশাসে আসবে না, কিন্তু আপনি যদি ওরা কল্পনা করতে থাকেন কনশাসলি, গাড়ি গাড়ি আমার চাই, গাড়িটা বারবার দেখলেন, একটা সময় সাবকনশাসলি চলে আসবে এবং আপনার মনে হবে গাড়ি তোমার হয়েই গেছে, আমার শুধু কাজ করতে বাকি আছে, আমার বাড়িটা তোমার হয়েই গেছে। আপনার কোনোদিন দেখায়নি স্বপ্ন যে একটা ম্যানশন হাউসে তুমি বসবাস করবে, অথবা একটা ডুপ্লেক্সে তুমি বসবাস করবে। আপনাকে কোনোদিন আপনার মা বাবা বলেনি তোমার অনেক নেম হবে, ফেম হবে, লাখ লাখ মানুষ তোমাকে চিনবে। আপনাকে কোনোদিন এই স্বপ্নটা দেখায়নি। নাও আমি আপনাকে সেই স্বপ্নটা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি। নেম এন্ড ফেম। কি বলছি? যে আপনি বিজনেসটা করবেন, একটা সময় আপনার নেম ফেম এতটা হবে, যেমন গায়কদের হয়, যেমন অভিনেতাদের হয়, ক্রিকেটারদের হয়, স্পোর্টসম্যানদের হয়, অ্যাথলিটদের হয়, বডি বিল্ডারদের হয়, ঠিক তদ্রূপ আপনারও ফ্যান ফলোয়ার হবে। মডেলদের যেমন হয় আপনারও হবে। নেটওয়ার্কার, বাই ডুইং নেটওয়ার্ক মার্কেটিং। আজকে ওয়ার্ল্ডে বড় বড় নেটওয়ার্কার, তাদের এক একটা ভিডিওস, এক একটা কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। তারা নেটওয়ার্ক মার্কেটিং করেছে, দে আর নেটওয়ার্কার। তো নেটওয়ার্ক মার্কেটিং পাবলিক স্পিকিং জগতে আপনাকে নিয়ে আসছে। আর পাবলিক স্পিকিং এমন একটা জগৎ, পাবলিক স্পিকাররাও এখন পৃথিবীতে
অনেক বেশি সফল, অনেক বেশি জনপ্রিয়। লেস ব্রাউন নাম বললে চিনছেন, জিম রন নাম বললে চিনছেন, দে আর পাবলিক স্পিকার। আপনারা জিগ জিগলারের নাম জানছেন, ব্রায়ান ট্রেসির নাম শুনছেন, ইন্ডিয়ার সন্দীপ মহেশ্বরী, সোনু শর্মা, হর্ষবর্ধন জৈন, দে আর ডুইং নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড অলসো দে আর পাবলিক স্পিকার। দেখেন, এই যে নেম অ্যান্ড ফেমের স্বপ্ন মা বাবা দেখায়নি, বাট আমি দেখেছি, আর সেই জিনিসটা কিন্তু এখন আমি নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে, চর্চার মাধ্যমে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করছি। আজকে আপনারা একজন সেলিব্রিটি ক্রিকেট অঙ্গনের, খেলার অঙ্গনের, অভিনয়ের, গানের অঙ্গনের, তাদেরকে যেমন আপনি দেখছেন ফেমাস, আমিও ফেমাস হব ইনশাআল্লাহ। আপনিও হতে পারবেন, আপনিও হতে পারবেন। আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং এবং এই পাবলিক স্পিকিং, মোটিভেশনাল স্পিকিং, এই জগৎটাকে কেন বেছে নিলাম? নেম অ্যান্ড ফেম তো আমাকে আগে থেকেই টানতো, কেন এটাকে বেছে নিলাম জানেন? কারণ একজন গায়কের গান হয়তো একজন মানুষের ভিতরে কয়েক মিনিটের জন্য একটা রেশ তৈরি করে, সে এটা শুনে একটা স্বাদ পায়। কিন্তু একজন স্পিকার, তার একটা কথা একটা মানুষের জীবনটাই পরিবর্তন করে দিতে পারে, কারণ সে সারা জীবনের জন্য ওই কথাটা লক করে নিয়ে তার লাইফটাকে পুরো ট্রান্সফর্ম করে ফেলতে পারে। আমি দেখলাম এটার মাধ্যমে ফেম নেমেই শুধু না, আমি বহু মানুষকে হেল্পও করতে পারবো। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এই জগৎটা এত ভালো লাগে, আমি এনজয় করি আমার কাজকে। তো যারা আপনারা এই কল্পনাগুলো করেন যে আমি নেম ফেম অর্জন করব, আজকে থেকে আমার জার্নি স্টার্ট, আমি পরবর্তীতে নেম ফেম অর্জন করব, এবং আমি অনেক ধন দৌলত এগুলো তো হবেই, সেই সাথে বহু মানুষকে হেল্প করব। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, আপনি রাইট ট্র্যাকে আছেন। একাগ্রতা নিয়ে কাজ করে যেতে হবে। একাগ্রতা কি জিনিস? এক মন, এক ধ্যান। আপনারা প্রত্যেকে কিন্তু অনেক কোয়ালিটিফুল পারসন, অনেক কোয়ালিটি আপনাদের আছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানেন? যে এই কোয়ালিটিগুলোকে একটা জায়গায় কাজে লাগানো দরকার। কি মনে হয় আপনাদের কোয়ালিটি আছে না নাই? শুনতে পাই না কিন্তু। আপনি কি মনে করেন আপনার ব্যাপারে? আপনি আপনাকে আন্ডার এস্টিমেট করেন না। যদি আপনি আপনাকে আন্ডার এস্টিমেট করেন, আপনি যদি আপনাকে অপমান করেন, এই পৃথিবীর কারো কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার আপনার নেই। আগে নিজেকে সম্মান করতে শেখেন। আপনি ইউনিক, আপনি হচ্ছে আপনার এই পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আপনি হলেন বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। কারণ আপনার মতো আর একটি ব্যক্তিকে ওই পৃথিবীতে সৃষ্টি করা হয়নি। আপনি ইউনিক, আপনার ভিতরে অনেক পাওয়ার আছে। কিন্তু কথা হচ্ছে, আপনি কি আদৌ ফিল করেন যে আমি ইউনিক? আপনি কি আদৌ ফিল করেন যে আমার ভিতরে অসীম ক্ষমতা আছে? জানেন, আমাদের ব্রেইনে যেই পরিমাণ নিউরন আছে 100 বিলিয়ন বলা হচ্ছে। তো এই যে 100 বিলিয়ন নিউরন, এই নিউরনগুলো কাজ করে কিভাবে? অ্যাক্সন ডেনড্রাইটের মাধ্যমে কাজ করে, একটা আর একটার সাথে অ্যাক্সন ডেন, এবং বলা হচ্ছে একটা নিউরন প্রায় 1000 নিউরনের সাথে বিভিন্নভাবে কানেক্টেড। সেটা চিন্তা করে দেখেন যে এই যে আপনার নিউরনগুলো, ব্রেন, সায়েন্টিস্টরা বলতেছে আমরা এই ব্রেনের ক্ষমতার মাত্র 3 to 4% ব্যবহার করি, আর সম্পূর্ণটা অব্যবহৃত থেকে যায়। আর অসাধারণ মানুষেরা 7 to 8% ব্যবহার করে, বাকিটা অব্যবহৃতই থেকে যায়। তাহলে চিন্তা করেন, যদি আমরা 50% ব্যবহার করতে পারি তাহলে কোথায় যাবে? আমাদের ভাবনার বিষয়। তাহলে আপনি পারবেন না কেন ভাবেন? দেখেন, আপনার ভিতরে যে কোয়ালিটি আছে, আপনারা দেখেছেন যে আতশী কাঁচ এরকম সূর্যরশ্মি তো পৃথিবীতে আপতিত হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে যদি একটা উত্তল লেন্স স্থাপন করা হয়, আতশী কাঁচ, ঠিক এটা কেন্দ্রীভূত হয়, এই রশ্মিগুলো সব কেন্দ্রীভূত হয়। আর যখন কেন্দ্রীভূত হয়, শুকনা পাতার উপরে ফেলেন, কাগজের উপরে ফেলেন, এখানে কিন্তু আগুন ধরে যায়। ঘটনা কি ঘটলো জানেন? সূর্য রশ্মি আসছে, আর সেই রশ্মিগুলোকে ফেলা হয়েছে, রশ্মিগুলো সব যখন একত্রিত হয়েছে, এতটা তাপ তৈরি করেছে, ওই তাপে ওই জায়গাটাতে আগুন ধরে গেছে। ঠিক তদ্রূপ আপনার অসংখ্য কোয়ালিটি আছে, এই কোয়ালিটিগুলোকে সব আপনি একটা জায়গায় ফোকাস করেন, আপনার হার্ট, মাইন্ড, সোল, কিডনি, আপনার প্রতিটা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটা জায়গায় যদি আপনি করতে পারেন, তাহলে আগুন ধরবে নিশ্চিত। আপনি আগে ফোকাস করতে শেখেন। আমাদের অনেক কোয়ালিটি আছে, কোয়ালিটিগুলোকে একটা জায়গায় নিয়ে আসেন। ইয়েস, আই ওয়ান্ট টু বি এ নেটওয়ার্কার। আমি নেটওয়ার্কার হইতে চাই, আমি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই, লাইফটাকে শাইন করতে চাই। একটা রাস্তা আমি পেয়েছি, এই রাস্তায় আমি হাঁটতে চাই, আমি এই রাস্তার সর্বোচ্চ শিখরে যেতে চাই। আপনি জাস্ট থিঙ্কিং করেন এবং আপনি আপনার সর্বোচ্চটা দেন। এবং ধরেন, স্বামী বিবেকানন্দ কি বলেছেন?
বলেছেন যে তুমি একটা আইডিয়া নাও, এই একটা আইডিয়াকে তুমি ফাইনালাইজ করো, এর জন্য তোমার হার্ট, কিডনি, লিভার, ফুসফুস সবকিছুকে একটা আইডিয়ার পিছনে কাজ করো, বাকি সব আইডিয়াকে তুমি লিভ করো, একটার পিছনে পড়ে থাকো, তুমি সাকসেস হবা। দেখেন আমাদের এখানে যারা আছেন সবার গায়ক হওয়ার যেমন একটা প্রতিভা আছে, রাইটার হওয়ার প্রতিভা আছে, কবি হওয়ার প্রতিভা আছে, অ্যাথলিট হওয়ার প্রতিভা আছে, অভিনয় করার প্রতিভা আছে, আপনাদের সকলের সকল প্রতিভাই বিদ্যমান। কিন্তু কথা হলো আপনি একটাকে পিক করেন, কারণ 10টা করতে গেলে একটাও হয় না, একটাকে পিক করেন যে আমি প্রতিটা দিন আমার সর্বোচ্চটা দিয়েছি, কারণ প্রতিটা দিন সফল হয়, প্রতিটা দিন ব্যর্থ হয়। দিনের কল্পনায় আজকের দিনটাকে যদি ইফেক্টিভ বানাতে পারেন আজকের দিন সফল, আজকের দিনটাকে যদি আপনি ইফেক্টিভ বানাতে না পারেন আজকের দিনটা ব্যর্থ। যে ব্যক্তির প্রতিটা দিন ব্যর্থ হয়, তার প্রতিটা সপ্তাহ ব্যর্থ হয়, তার প্রতিটা মাস ব্যর্থ হয়, তার প্রতিটা বছর ব্যর্থ হয়, ফলে তার জীবনটাও ব্যর্থ হয়ে যায়। আর যে ব্যক্তির প্রতিটা দিন সফল হয়, প্রতিটা সপ্তাহ তার সফল হয়, তার প্রতিটা মাস সফল হয়, তার পুরো জীবনটাই সফল হয়ে যায়। এই জন্য প্রতিটা দিনকে এক একটা ইউনিট হিসাবে ধরেন। দেখুন একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি দেয়াল নিয়ে চিন্তা করেন না, আপনি একটা করে ইট গাঁথতে থাকেন, দেয়ালটা ঠিকই একদিন হয়ে যাবে। ফরগেট অ্যাবাউট দেয়াল, ফরগেট অ্যাবাউট অল, জাস্ট আপনি এক একটা করে ব্রিক্স একটা সঠিক জায়গায় স্থাপন করেন, দেয়ালটা ঠিকই উঠে যাবে। আপনার দেয়াল নিয়ে ভাবতে হবে না, আমরা জীবন নিয়ে ভাবতে চাই, জীবন নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার গাড়ি বাড়ি নিয়ে ভাবতে হবে না, এই প্ল্যাটফর্মের শিখরে যাবেন সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি এক একটা করে দিন হচ্ছে এক একটা ইটের মতো, আপনি এক একটা করে দিনকে সুন্দর করেন। আমি দেখি শুধু আপনার জীবন কেমনি সুন্দর না হয়। আপনি 365টা দিনের হিসাব করেন, 365 দিনের হিসাবটা নিজের কাছ থেকে নেন। আই গ্যারান্টি ইউ গাইজ, আপনার বছর শেষে দেখবেন এই বছরটা অনেক ইফেক্টিভ হয়েছে। আজকে কেউ অপমান করলে কষ্ট পেন না, মনে মনে কি বলবেন, তুই আমার সেনস নাই, পরের সিন বেশিদিন লজ্জা পাবি, তোর উপরে আমার কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই, তুই আমাকে অপমান করেছিস, বাজে কথা বলেছিস, মনে মনে বলবেন এগুলো সব, তাতে আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই, দুঃখ নেই, আমি তোকে ক্ষমা করে দিলাম, কারণ আমি অনেক বড় মাপের মানুষ, তুই এখন আমাকে চিনিস নাই। কি এটা ফিল করলে দেখবেন মজা লাগবে, আনন্দ লাগবে। কারণ এ পর্যন্ত চলার পথে অনেক মানুষের দ্বারাই হৃদয়ে ক্ষরণ হয়েছে, হৃদয়ে আঘাত পেয়েছি। ওই সময়গুলোতে সবসময় কল্পনা একটা থাকতো, ইউ ডোন্ট নো হু এম আই, হু ইজ দিস খালিদ। তবে এক সময় গর্ববোধ করবা যে ওই লোকটার সাথে পরিচয় ছিল, এমন একটা জায়গায় ইনশাল্লাহ পৌঁছে যাব। কল্পনায় এই জিনিসগুলো ভাবতাম, কই শুরুই তো কেবল, বেশি দূর তো আর পাড়ি দেয়নি, কেবল 5-7 বছর প্র্যাকটিস করছি। চিন্তা করেন আর 5-7 বছর পরে কোথায় যাব। 5-7 বছরে শিখলাম, আর 5-7 বছরে সেটা অ্যাপ্লাই করব। কারণ একটা আমি মনে করি যে অনার্স পাস করতে লাগে 4 বছর, ডিপ্লোমা করতে লাগে 4 বছর, এরপরে বিএসসি করতে 3 বছর, 7 বছর লাগে। আমার এই 7 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং এর কোর্সই করলাম, প্র্যাকটিক্যাল কোর্স শিখলাম, এইবার করার সময় এসছে। তারপরেও ডাক্তারি পাস করার পরে 7-8 বছর ডাক্তারি পড়ে ডাক্তারি পাস করার পরে প্র্যাকটিশনার হিসেবে কাজ করে, রাইট? তো আমি ধরেন এখন প্র্যাকটিশনার, ইন্টার্ন নেটওয়ার্কার, আর আপনারা হচ্ছে বিগিনার, স্টার্ট করছেন কেবল। তো আমি নিজেকে এইভাবে চিন্তা করি, আর আমি চিন্তা করি করার সময়ই তো এখন। অনেকেই চিন্তা করে তো অনেকই তো করলাম, আমি চিন্তা করি কিছুই করলাম না, কারণ আসলেই কিছু করা হয় নাই। খেলা তো হবে এখন, কি বোঝেননি ব্যাপারটা? এই জন্য কিছু শেষ হয়ে যায় না আপনি যদি মন থেকে শেষ না করেন। আপনি যদি শুরু করেন সবকিছুর শুরু হয়। আপনার ভিতরে কি চলে? অনেকে আছে 2 দিন 4 দিন 5 দিনের মধ্যে হতাশ হয়। কেন হয়? 2-4-5 দিনে কি হয় পৃথিবীতে? 2-4-5 দিনে কিছুই হয় না। দেখুন আমার এই দাড়ি বড় হচ্ছে, আপনারা কি জানেন এটা? হ্যাঁ জানেন না তাই না? 5-7 দিন পরে দেখবেন যে এই ওই ঠোঁট ঢেকে গেছে গোফে। 5-7 দিন, জাস্ট 5 to 7 days। অথচ এটা বড় হচ্ছে, সারাদিন আমার দিকে তাকিয়ে থাকলে এটা যে বড় হচ্ছে আপনি বুঝতে পারবেন না। আপনাদের যাদের দাঁড়িয়ে আছে আপনারা নিজেরাও জানেন এই ঘটনাটা আপনার সাথেও ঘটে। ঠিক তদ্রুপ আপনি প্ল্যাটফর্মে যে ঘোরাফেরা করছেন, আপনি বড় হচ্ছেন, আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। 5-7
দিন পরে বুঝতে পারে মানুষ, যেমন দাড়ি উঠছে ঠিক তো তদ্রুপ 5-7 মাস পরে আপনি বুঝতে পারবেন যে কিছু হচ্ছে। শুনেন, আমি আপনাদেরকে বলি, উৎসাহর বড় অভাব আমাদের দেশে। আপনি সারাদিন প্রেম করছেন, 2-3টা মেয়ের সাথে প্রেম করছেন, সারাদিন ঘরে শুয়ে থাকছেন, আপনি গেমিং করছেন, আপনাকে কেউ এসে বলে নাই যে এই অকাম তুই কেন করিস। আপনি এখন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছেন, একটা কাজ শুরু করেছেন, অ্যাটলিস্ট এখনই যত বুদ্ধিজীবী আপনার চোখের সামনে পড়বে, আপনাকে এখনই যত কুবুদ্ধি দেওয়ার দিবে। কিন্তু এর আগে যে অকাজ করছেন, কখনো ভালো বুদ্ধি কেউ দিতে আসে নাই, দেখ ভাই এটা করিস না, ইনিয়ে বিনিয়ে কেউ বুঝায় নাই। এখন আপনি ঘর থেকে বেরিয়েছেন, এই যে স্ক্রিন, এই 6 ইঞ্চির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেন সারাদিন, এইটা বাদ দিয়ে এখন বেরিয়ে আসছেন, যে এই বেরিয়ে আসছেন, এখন বুদ্ধিজীবীর অভাব নাই। বলবে কিসে গেছো? নেটওয়ার্ক মার্কেটিং। ও হো 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 হো, ধরা খাইছো, ধরা খাইছো, তুমি শেষ, তুমি গোল্লায় গেছো, পস্তায় গেছো। কতজন গেল, আরে কতজন তো সারা জীবন গেমিং করতেছে, কি পাইছে? তা আমি তো সেই গেমিং করি, আমারও তো তুই কোনোদিন নিষেধ করস নাই। আমি তো টাকার সময় চোখ সব নষ্ট করছি গেমিং করতে করতে। অনেকের চোখ এখন গ্লাস লাগানো লাগছে, চোখ নষ্ট হয়ে গেছে। কই কিছু তো বলো নাই। এখন আমি একটা ভালো কাজে এসেছি, তুমি এখনই যত বুদ্ধি, সব বুদ্ধি তোমার কাছে আছে। আর আমাকে যদি কেউ বুদ্ধি দিতে আসতো, শুনেন আমি পারছি কেন জানেন, আমি একটু ছিলামই ঘাটতে না, এখনো তাই। কেউ বুদ্ধি দিতে আইলে বলতাম ঠিক আছে আপনার বুদ্ধি রাইট, আমি এই 21 এবং এই নেটওয়ার্ক মার্কেটিং আর করব না, আমাকে আপাতত 1020 টাকা আয়ের একটা ব্যবস্থা আজকেই করে দেন, আজকেই আমি এটা ছাড়ছি, বেশি চাচ্ছি না। এই কোম্পানিতে তো 2 লাখ টাকা স্বপ্ন দেখে কাজ করি, 2 লাখ লাগবে না, আপাতত 20,000 টাকা আয় কই পাইতাম আমি, তাহলে বুদ্ধি দিবেন না। যেদিন আরো কি করতাম জানেন, প্রথমে ব্যবসা শুরুতে তো ভিজিটিং কার্ড করে ফেলছিলাম, ভিজিটিং কার্ড একটা বের করে দিয়ে বলতাম শুনেন, যেই দিন আপনি একটা ভালো সোর্স পাবেন ইনকামের, 20-30-50 হাজার আয় করা যায়, সেই দিন আমাকে একটা কল দিবেন, আর আমি সময় পেলে আপনারে কল দিয়ে দিয়ে শুনবো। কোথায় বিপদে পড়ে যেত, আর হালে কার সামনে পড়লাম আমি ঠিকই তাই করতাম। 1 মাস চলে গেছে, সে আমাকে ফোন কল দেয়নি, আমি তাকে ফোন কল দিছি, পাইছেন কোনো সুযোগ পাইছেন? আমার ভয়ের পালাইতো, আর আপনারা তো নেগেটিভ কথা বললে তাদের ভয়ে পালান। আমাদের এই সোসাইটিতে ভালো একটা কাজ করবেন, সেই কাজে উৎসাহ দেওয়ার লোকের বড্ড অভাব। আপনার বয়সে অনেক ছেলে রাস্তার পাশে, মোড়ে, চায়ের দোকানে বিড়ির পর বিড়ি ধরায়, বিড়ির পর বিড়ি ধরায়, দাঁত কালো বানায় ফেলছে, ঠোঁট একেবারে দেখেন শুয়োরের পাছার মতো বানায় ফেলছে। কই এদের তো বুদ্ধি দিতে যাও না, এদের তো বুদ্ধি দিতে যাও না। ও নেটওয়ার্ক মার্কেটিং করা খারাপ কাজ, আর বিড়ি খাওয়া খুব ভালো কাজ ওই বয়সে। আমাদের আসলে ঝামেলা আছে এই সোসাইটির, এই সোসাইটির মানুষদের ঝামেলা আছে, কারণ আমরা সোসাইটি এমন একটা সোসাইটিতে বসবাস করি, যেই সোসাইটির মানুষগুলো উৎসাহ মোটেই দেয় না। অথচ দেখেন এই বিশ্বে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, এই সবগুলো সভ্যতার মধ্যে একটা সভ্যতা আপনারা শুনেছেন, গ্রিক সভ্যতা, যারা এই বিশ্ব পরিবর্তনে অনেক বড় ভূমিকা রেখেছে। গ্রিক সভ্যতা, এই গ্রিক সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল অ্যাথেন্স নগরী। অ্যাথেন্সে 3 লাখ মানুষের বসবাস ছিল। কয় লাখ? 3 লাখ। এই সভ্যতা যখন গড়ে ওঠে, মাত্র 3 লাখ লোকের বসবাস ছিল। তো অ্যাথেন্স যারা নিয়ন্ত্রণ করত, তারা একদিন সবাইকে রাজ দরবারে ডেকে, এই 3 লাখ মানুষের মধ্যে ছিল বাচ্চা কাচ্চা, বুড়ো, মাত্র 1 লক্ষ মানুষ ছিল যেই মানুষগুলো হচ্ছে কর্মক্ষম ছিল, এর মধ্যে আবার 50% কিন্তু নারী ছিল। তো অ্যাথেন্সের রাজা তখন সবাইকে ডেকে বলল যে আজকে আমরা একটা নতুন শপথ নিতে চাই। সবাই ভাবলো নতুন আর কি শপথ? তিনি বললেন যে আজকে থেকে আমরা সবাইকে শুধু উৎসাহ দিব, ডিসকারেজ করব না, কারেজ দিব। এই একটা প্র্যাকটিস আমরা করব। জানেন এই যে গ্রিক সভ্যতা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় গ্রিক বিজ্ঞানী এই বলছে, গ্রিক এই অমুক বলছে, গ্রিক সাহিত্যিক এটা বলছে। এই যে এত কেন তাদের মধ্যে কোয়ালিটি গড়ে উঠছিল, এই একটা কারণ, তারা সবাইকে শুধু উৎসাহ দিত। আর আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আর এই দেশের সবাইকে শুধু বাস দেয় বললা তোমরা, তাই না? আসলেই বাস দেয়, বুঝেও বাস দেয়, না বুঝেও বাস দেয়। মানে সবাইকে নিরুৎসাহিত করে। একটা ভালো কাজ করতে যাবেন, নিরুৎসাহিত করবে। ভাই এই সমাজে গাঁজা বিক্রি হচ্ছে, মদ বিক্রি হচ্ছে, লিটার লিটার মদ ধরতেছে, বেকার।
আমাকে যদি এখানে 1 লাখ টাকা দিয়ে বলেন যাও এখানে বোমা মেরে আসো, আমাকে কিন্তু 1 লাখ না 5 লাখ দিলেও আমি মারতে যাব না। বাট যে টোকাই রাস্তার পাশে ঘুরে বেড়ায় বেকার ছেলেটা হতাশাগ্রস্ত ভাবে আমার জীবনের মানে কি আছে, বোমা মারতে কইছে 500 টাকা তো দিছে, যাই মারিতে আসি। জানেন এটাই গণতন্ত্রের সৃষ্টি হয় আমেরিকাতে, অথচ সেই গণতন্ত্র আমেরিকাতে সৃষ্টি হলে সেখানে জ্বালা পোড়াও হয় না, আমাদের দেশে হয় কেন? এর কারণ হচ্ছে বেকার। এই বেকারদেরকে ডাক দিবেন, ওরা দৌড়াতে দৌড়াতে চলে যাবে। আমার ভাই তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। ফুল কত পবিত্র জিনিস, দেন কোথার সাথে কোথায়। চেঞ্জ করার কথা কেন ভাবছেন? আপনি দেশকে চেঞ্জ করার কথা কেন ভাবছেন? আপনি আগে আপনাকে চেঞ্জ করেন। আপনি আপনার নিজের থিঙ্কিং চেঞ্জ করতে পারেন না, আপনি সোসাইটিকে কি চেঞ্জ করবেন? আমার মতো একটু ভাবতে শিখেন যে সোসাইটির কে কি বললাম তাতে কিছু আসে যায়। আমি কোন রাস্তায় আছি, আমি এই রাস্তাটাকে অ্যানালাইসিস করব। আমি আমাকে প্রশ্ন করব, আমার এই কাজের দ্বারা মানুষের উপকার হয় না ক্ষতি হয়? উপকার। আমার এই কাজের দ্বারা আমি যদি মানুষকে উপকারী করি, তাহলে আর কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার এই কাজের দ্বারা কি আমার উপকার হচ্ছে? আমার নিজের ব্যক্তিগত উপকার হচ্ছে? আমি কি লাভবান হচ্ছি? হ্যাঁ হচ্ছি। আমার এই কাজের দ্বারা 10 জন মানুষকে উপকার হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে আর অসুবিধাটা কোথায়? আর যে ধরেই নিছেন যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, আমি আগাবোই আগাবো, কে কি বললো আমার কিছু যায় আসে না, তাদের ব্যাপারটাই আলাদা। তাদের পৃথিবীর কে নেগেটিভ করবে? বম্বিং করলেও নেগেটিভ হবে না, কামান নিয়ে আসলেও নেগেটিভ হবে না, কোনো ব্যাপার না তাদের কাছে এগুলা। তা আমি এই জন্য বলবো কি, আমাদের সবাইকে অন্তত পক্ষে সমাজ তো চেঞ্জ করতে পারবো না, আমরা অন্তত পক্ষে আমাদেরকে তো চেঞ্জ করি। কি নিজেকে চেঞ্জ করতে চাই? নিজেদের চিন্তা আগে চেঞ্জ করেন। আর এখানে যারা কাজ করেন সবাইকে শুধু উৎসাহ দেবেন। আজকে থেকে উৎসাহ তো আমরা আমাদেরকে দিই না, একজন আর একজনকে ভুলভাল কথা বলি। কেন? সবাই খালি সবাইকে বলবেন খুব ভালো হচ্ছে, তুমি অনেক ভালো পারবা, একে অপরকে খালি উৎসাহ দিতে থাকেন। এতটা উৎসাহ দেন যা সে জীবনেও কোনোদিন পায় নাই। সে আপনার টিমে আছে নাকি না আছে এটা আপনার দেখার দরকার নেই। শুধু হ্যান্ডশেক করবেন আর কি বলবেন করে যেতে হবে, একটা কিছু করেই দেখাবো ইনশাল্লাহ। কি শুধু হাত ঝাঁকি দিয়ে যদি আজকে থেকে এই চর্চাটা করেন যে একটা কিছু করেই দেখাবো ইনশাল্লাহ, পারা যাবে? শক্তি আছে এটার মধ্যে। করে দেখেন না, আজকে থেকে সবাইকে খালি একটা জিনিসই করেন। এই নতুন বছরে আমাদের কমিটমেন্ট হোক এটা, যে সবাইকে খালি উৎসাহ দিব, উদ্দীপনা দিব। পারবা, তোমাকে দিয়ে হবে, আপনাকে দিয়ে হবে ব্রাদার। ডু ইট, ইউ ক্যান ডু ইট। কি পারা যাবে না একটু? তাহলে একে অপরের সাথে একটা হ্যান্ডশেক করে বলেন তো, ইউ ক্যান ডু ইট। আর নিজের কথা তাকে মন থেকে বলেন যে তুমি করতে পারবা, ইউ ক্যান ডু ইট, আর নিজের ব্যাপারে কি বলেন জানেন? এই শুনেন, নিজেকে কি বলেন? যে একটা কিছু করেই দেখাবো। হ্যান্ডশেক করে বলেন একটা কিছু করেই দেখাবো ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা এখন যে প্র্যাকটিসটা করলাম এটা হোক আমাদের নিয়মিত চর্চা। সারাক্ষণ কখনো মন থেকে ভেঙে পড়বেন না। আরে কি আছে জীবনে? কি আছে জীবনে? জীবনে কিছু নাই, একটাই সামনে এগিয়ে যাওয়া। জীবনে কোনো ডান নেই, বাম নেই, পিছন ফেরা নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, দারিদ্রতার সর্বনিম্ন সীমায় বসবাস করছি আমরা। আমাদের জীবনের স্বাদ আহ্লাদ আমরা পূরণ করতে পারছি না। সামনে একটাই রাস্তা আছে, সামনে এগিয়ে যাওয়া। কে কি বললো আমার শোনার টাইম নাই ভাই। যে আজকে কথা বলতেছে আমার মা অসুস্থ হলে হসপিটালে ট্রিটমেন্ট করার টাকা ওই লোক কোনোদিন দেবে না। আমার শখ যদি চাতে, আমার শখ পূরণের টাকা ওই নেগেটিভ ব্যক্তি আমাকে কোনোদিন দেবে না। অতএব আমাকে কাজ করে যেতে হবে আমার জন্য। কি মানুষ কি বললো, কে কি বললো, কি এসে যায়? ব্রাদার্স, ডু হোয়াট এভার ইউ আর ডুইং। আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আমি কি খারাপ কোনো কাজ করছি? নো, আমার কাজ ভালো কাজ। আমার কাজ আর 10টা মানুষ কর্মহীন যাদের ব্রেনে শয়তান দৌড়ায় তাদেরকে নিয়ে আসে একটা সুন্দর কাজের মধ্যে দিয়েছি, সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছি। তাহলে আমাকে কে কি বললো, বম্বিং করলে আমি রাস্তা থেকে সরবো না, এরকম একটা মানসিকতা সেট করেন। দেখবেন আপনাকে কেউ রাস্তা থেকে সরাতে পারছে না। আমি এই জিনিসটাই প্রথমে যখন বিজনেস স্টার্ট করেছিলাম তখন কোম্পানি স্ট্যাবলিশ ছিল না, অনেক কিছুর ঘাটতি ছিল, বাট একটা জিনিস ছিল ভিতরে, মনের পাওয়ার ছিল। আরে সালা কে কি বলে ধর দেখার টাইম আছে নাকি, সামনে আগাবো তো আগাবো।
এত কিছু গুণী, এত কিছু বুঝি না ভাই, কাজ বুঝি একটা। পারা যাবে না? পারা যাবে না? পরের দেখেন ঘটনা কি ঘটে। আপনি খালি এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন। আর শুনেন, প্রার্থনা করবেন, হাত তুলবেন মন স্রষ্টার দরবারে। মন স্রষ্টার দরবারে হাত তুলবেন, সঙ্গোপনে একা একা। রাতের গভীরে বসবেন, দিনের বেলায় নিরিবিলি সময়ে বসবেন, হাত তুলবেন, প্রার্থনা করবেন, মন থেকে সারাদিন প্রার্থনা করবেন। আর হাত তুলে আলাদাভাবে করবেন। কার কাছে যাচ্ছেন জানেন? যার কাছে সংকীর্ণতা বলতে কোনো জিনিস নাই। কার কাছে যাচ্ছেন জানেন? যে এই সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। কার কাছে যাচ্ছেন জানেন? পৃথিবী এত ছোট, সূর্যের মত নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা একটা ছোট্ট পৃথিবী আমাদের এটা। শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো বিলিয়ন 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 নক্ষত্র আছে। এরকম মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি যিনি মহাকাশে সৃষ্টি করে রেখেছেন, আপনি তার কাছে যাচ্ছেন। আপনি আর কত বড় চাওয়া চাবেন? একটা পৃথিবী তো আর চাচ্ছেন না যে পৃথিবীর মতো একটা গ্রহের মালিক বানায় দাও আমাকে, তা তো আর বলতেছেন না। আপনি ছোটখাটো জিনিস, আপনি কত ফকির, আপনার চিন্তা কত ফকির। আপনি 2, 5, 10 কোটি টাকা চাইতেছেন, এটা কোনো কিছু হইল? শুনেন, আল্লাহ অনেক বড়, স্রষ্টা অনেক বিশাল। আপনি তো স্রষ্টার ব্যাপারে কল্পনাই করতে পারবেন না। স্রষ্টার সৃষ্টি নিয়ে কল্পনা করতে পারতেছেন না, আর স্রষ্টার ব্যাপারে কল্পনা করার সাধ্যই আমাদের নেই। প্রথম 3 মাস, হ্যালো, প্রথম 3 মাস ভেরি ক্রিটিক্যাল পিরিয়ড। জিজ্ঞেস করেন কেন? কারণ আপনার মন হচ্ছে এখন খুবই দুর্বল। আপনার এখানে এমন কোন ক্রিটিক্যাল আসবে না যে আপনার 1 লাখ লস গেছে, 5 লাখ লস গেছে, আপনার আর্থিক কোনো ক্ষতি হবে না, তারপরেও কোনো ব্যবসা ছাড়ে। কারণ এই মনটা তাদের দুর্বল, মানুষের কথায় বিভ্রান্ত হয়, আর সবসময় কখনো কখনো ভাবে যে আমি বোধহয় পারবো না। প্রথম 3 মাস আপনি যদি ধরে রাখতে পারেন এই প্ল্যাটফর্ম, নিয়মিত কাজ করে যেতে পারেন। ধরে রাখা মানে কি? ওই 3 দিন পর একদিন অফিসে আসলেন, একটু উকি দিলেন, তা না। প্রতিটা মিটিং করবেন, প্রতিটা সেশন করবেন, টাকা কামাবেন, টিম গঠন করবেন। লেগে থাকাই কঠিন কাজ। এই প্রথম 3 মাস যে টিকে যায়, তার মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিং পারার সম্ভাবনা 50% ডান হয়ে যায়। কয় মাস টিকে থাকলে? 3 মাস। কয় মাস? 3 মাস। কত পার্সেন্ট? 50%-এরও বেশি। এবং এই 3 মাস আবার লেগে থাকা মানে এরকম না ঘরে একদিন থাকলেন, এরপরে অফিসে আসলেন টুকি দিয়ে 3 মাস কইছি স্যার, ওকি টুকি দিয়ে চলে গেলেন। 3 মাস কাটানোর পরে বলতেন ইয়েস 3 মাস পার করে ফেলছি। নো নো ম্যান, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ আস, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল অফ দ্য সেশনস, অল অফ দ্য ট্রেনিংস, you have to take all of these trainings, all quality develop করার জন্য আপনি চেষ্টা চালিয়ে যাবেন। এটা হচ্ছে very critical period of your business, network marketing এর critical period। পরের 6 মাস, এই 3 মাস পার করার পরে যে 6 মাস, এই সময়টা হচ্ছে critical period। ভেরিটা বাদ চলে যাবে, critical। critical মানে বুঝছেন তো, কঠিন সময়। কারণ এই সময়টাতে আপনার মন কিছুটা শক্ত হতে শুরু করবে এবং আপনি বিজনেসের অনেক কিছু বুঝতে শুরু করবেন। বিজনেস গঠনের সময় হচ্ছে পরের 2 বছর। দেখুন, আমি এই জন্য বলি অ্যাটলিস্ট 3টা বছর যদি নেটওয়ার্ক মার্কেটিং এ লেগে থাকে, ওই ব্যক্তির কপাল খুলবেই খুলবে। এই যত লোক হাল ছাড়ছে এদিক ওদিক দেখেন, এরা কিন্তু 3 মাস, কেউ 2 মাস, কেউ 4 মাস, অথচ এখানে বলাই হচ্ছে সাফল্য পেতে তুমি 3 বছর লেগে থাকো। যে দিনটা কাজ করছেন ওই দিনের পেমেন্টটা পাচ্ছেন কি পাচ্ছেন না? শুধু পাইনি, কোম্পানি পেমেন্ট দেয়। তা আপনি সেল করছেন, আজকেই টাকা পেয়ে গেছেন। গতকালকে সেল করছেন, রাত্রে 12টার সময় আপনার টাকা দেখতে পাইছেন কে কে? রাত 12টায় চেক করছেন কে কে? একটু হাত তুলেন। রাত 12টার পরই। বাপরে বাবা, তো ভালোই অ্যালার্ট। হ্যাঁ, জেগে থাকেন নাকি 12টার পরে চেক করার জন্য? আরে শুনেন, এই বিজনেসটায় প্রতিদিন ঈদ আমার। কেন ঈদ জানেন? রাত 12টার পরে সফটওয়্যার চেক করে যখনই পেমেন্ট দেখা হয়, ঈদ আর ঈদ। তো এটাই হচ্ছে মজা এই বিজনেসটায়। সারাদিন কাজ করবেন, রাত 12টা বাজার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার চলে এসছে আইডিতে। তো 2 বছর হচ্ছে বিজনেস গঠনের বছর। এর পরের 2 বছর কি জানেন?
পয়সা কামানোর বছর। টাকা কামানোর বছর। টাকা ইনকাম করার সময় কেন বলছি? কারণ আপনি এ পর্যন্ত বিজনেস গঠন করেছেন, দেখছেন, সবকিছু শিখছেন, লাইফস্টাইল মেনটেন করছেন, লাইফস্টাইলের পিছনে সব খরচ করছেন। এই 2 বছরে দেখবেন আপনার হাতে ক্যাশ ফ্লো চলে আসছে। যে সাকসেসের রোডটা সবাই মনে করে এরকম সোজা হবে, এখান থেকে যাত্রা করবে ওখানে পৌঁছে যাবে, কিন্তু সাকসেসের রোডটা অ্যাকচুয়ালি এরকম। কেন সাকসেসের রোডটা ওরকম কেন? এই যে যাত্রা শুরু করছে, আপলাইন বলছে বিলিভ ড্রিম প্ল্যান অ্যাকশন তৈরি করো। ওর কোনো প্ল্যানিংও নেই, অ্যাকশনও নেই, ড্রিমও নেই, বিলিভও নেই। প্যাস একটা খাইলো, এই প্যাস। এরপরে বলা হচ্ছে মিটিং সিটিং এ আসো, যা বলা হয় এটা শোনো, ও সেটা শোনে না, এই যে প্যাস আর একটা খাইলো। এরপরে তাকে বলা হচ্ছে এই মিটিং এ যে তুমি এই সপ্তাহের মধ্যে অন্ততপক্ষে কথা বলতে শেখো, প্রেজেন্টেশন করতে শেখো, নাই। রেগুলারিটি মেনটেন করে অফিসে আসো, নাই। রাত্রে আর্লিয়ার ঘুমাও, নাই। সকালে আর্লিয়ার উঠো, নাই। স্বপ্ন ভাবো ঘুমানোর আগে, আর সকালবেলা উঠে আবার স্বপ্নের কথা ভাবো, স্বপ্নের তালিকা করো, স্বপ্নগুলো দেয়ালে টানাও, ওগুলো দেখো, নাই। এই যে গিট্টু লেগে গেছে। গিট্টু ছাড়ানোর পরে যদি কেউ এই জায়গায় আসতে পারে, ও সাকসেস হচ্ছে, নাহলে অনেকে গিট্টুর মধ্যেই হারিয়ে যাচ্ছে। সাকসেস তো আসলে এরকম সোজা ছিল, আপনিই পেঁচাচ্ছেন এটাকে। নেম এন্ড ফেম অর্জনের বছর, এরপরের 2 বছর একটু ভালো করে বুঝে নাও সবাই। প্রথম 3 মাস ভেরি ক্রিটিক্যাল। টিকে থাকলে মানে তোমার 50% বিজনেসটাই সাকসেস, তুমি হয়ে গেছো। কারণ প্রথম 3 মাসই মানুষের মাইন্ড আপ এন্ড ডাউন করে। দেখবা তোমাদের সামনে যদি কেউ ঝরে পড়ে, তো প্রথম 3 মাসই ঝরে পড়বে। দেখবা তোমাদের সামনে একসাথে ব্যাচে ট্রেনিং করে যদি দেখো কয়দিন পরে নাই, তো দেখবা 3 মাস এখনো পড়ে নাই। আর 3 মাস পড়ছে যার, এরপরের ক্রিটিক্যাল টাইমটা পরে 6 মাস, অর্থাৎ টোটাল 9 মাস। দেখবা 9 মাস যে টিকে যায়, সেই ব্যবসাটা টিকে যায়। এবং সেই কিন্তু যত আতেলই হোক, পয়সা কিন্তু ওর কাছেই আসে। পৃথিবীতে আতেলরা সাকসেস কেন? পৃথিবীতে অত বেশি চালাক লোক সফল না। তোমরা দুনিয়ার সব জায়গায় যাও, নেতৃত্ব দিচ্ছে কারা? একটু বোকা শোকা লোকজন। কেন? কেন ওরা ওই বোকার মতো পড়েই থাকে, ঠিক আছে এটাই করতে হবে, ওরাই সফল হয়। বিজ্ঞানী হয়েছে কারা? বোকারা। কেমন? স্যার আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসে ছিলেন, আপেল পড়ছে ঠুস করে মাথার উপরে, উনি চিন্তাই করতে শুরু, কত বোকা না হলেই চিন্তা করে যে আপেল উপরে কেন গেল না, নিচে কেন পড়লো, আপেলের সমস্যাটা কি, ও খালি নিচেই পড়ে কেন। এর আগে বহু লোকের কিন্তু মাথায় তাল, নারকেল, বেল সব পড়ছে, এরা কোনোদিন চিন্তা করে নাই কেন নিচে পড়ে, উপরে কেন যায় না। কিন্তু উনি বোকা বলেই চিন্তা করছে, আর উনি বোকা বলেই স্যার আইজ্যাক নিউটন হয়েছে। আর আজকে বিজ্ঞানের অনেক কিছু ওনার উপরে দাঁড়িয়ে আছে। দুনিয়ার ইতিহাস বলে বোকারা সফল। দেখেন ব্লেইজ প্যাসকেলের নাম তো আপনারা শুনেছেন। উনি চৌবাচ্চার মধ্যে গোসল করতেছিলেন লেট্টু হয়ে, আর যখনই দেখলেন পানির চাপ বেড়েছে, গভীরে যত যাচ্ছে চাপ বাড়ছে, এই চাপের ব্যাপারটা ওনার মাথায় যখনই এসে পড়ছে, উনি ওই লেংটু অবস্থায়, উনি কত বোকা যে ওই অবস্থায় বেরিয়ে দৌড়াতে শুরু করছে আর বলতেছে রাস্তা দিয়ে ইউরেকা ইউরেকা। সবাই অবাক, পাগল হয়ে গেল নাকি? কিন্তু লেংটু পুরা দৌড়াচ্ছে। এইরকম বোকারা হচ্ছে বিশ্বকে চেঞ্জ করছে। অতি চালাকের গলায় দড়ি, অতি চালাক সবসময় গলায় দড়ি পড়ে। বোকা হয়ে যান, বোকা হয়ে যান, সফল হয়ে যাবেন।